আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর অ্যাকাউন্টিং এ সবাইকে স্বাগতম। এসএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি খুব মনোযোগ দিয়ে দেখো। আজকের পর থেকে তোমাদের রেওয়া মিলে অন্তত সমস্যা হবে না। যদিও বা চ্যাপ্টারটা খুবই সহজ, তো আমি চেষ্টা করব যাতে তোমাদের কোনো ধরনের ভুল না হয় এবং খুব সহজে তোমরা রেওয়া মিলটা করতে পারো। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট, আরেকটা ক্রেডিট। তো তোমাদের মনে রাখতে হবে সকল ধরনের চলতি সম্পদ ডেবিট হবে, চলতি সম্পদগুলো ডেবিট হবে, আর চলতি দায় ক্রেডিট হবে। তো চলতি সম্পদের মধ্যে কি কি থাকতে পারে? চলতি সম্পদের মধ্যে একদম বেসিক হচ্ছে আমাদের নগদ, তারপর প্রাপ্য, এরপর বকেয়া আয় যেগুলো থাকে, বকেয়া আয়, অগ্রিম ব্যয় সমূহ, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি কি চলতি সম্পদ। তারপর চলতি দায় কি কি আছে? চলতি দায়ের মধ্যে আছে আমাদের পাওনাদার, পাওনাদার, তারপর বকেয়া ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলো আমাদের বকেয়া থাকবে, তারপর অগ্রিম প্রাপ্তি, যে কোনো ধরনের অগ্রিম আয়, এক কথায় যেগুলোকে আমরা অনুপার্জিত আয় বলি, অনুপার্জিত আয়, এগুলো হচ্ছে যে চলতি দায়। তাহলে চলতি সম্পদগুলো ডেবিট হবে, চলতি দায়গুলো ক্রেডিট হবে। তারপর একই রকম ভাবে স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ ডেবিট হবে। স্থায়ী সম্পদ, তো স্থায়ী সম্পদের মধ্যে কি কি থাকে? আমরা জানি স্থায়ী সম্পদের মধ্যে ভূমি, দালান কোঠা, আসবাবপত্র এগুলো থাকে। ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এইগুলো হচ্ছে আমাদের কি স্থায়ী সম্পদ। তারপর দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘ মেয়াদি দায়, বিশেষ করে ঋণগুলো, যে কোনো ধরনের ঋণ, ঋণ, ঋণপত্র, এগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। তাহলে স্থায়ী সম্পদটা ডেবিট হবে, দীর্ঘমেয়াদী দায়গুলো ক্রেডিট হবে। তারপর সকল ধরনের ব্যয় ডেবিট, আর সকল ধরনের আয় ক্রেডিট। এরপর আসি কিছু প্রতি ব্যয় এন্ট্রি আছে। তো প্রতি ব্যয় কোনগুলো? যেমন ধরো ক্রয়ত ব্যয়, তো ক্রয়ের সাথে কি থাকে? ক্রয় ফেরত থাকে, ক্রয় বার্তা থাকে, এইগুলো প্রতি বা বিপরীত ব্যয়। বিপরীত ব্যয়, তো বিপরীত ব্যয় কি কি? বিপরীত ব্যয় সাধারণ উদাহরণ হচ্ছে আমাদের কি ক্রয় ফেরত, যেগুলো আমাদের ব্যয় থেকে বাদ যায়, ক্রয় ফেরত, তারপর হচ্ছে ক্রয় বার্তা, এইগুলো। এখন তাহলে এখানেও সেম থাকবে, বিপরীত আয় ডেবিট দিকে হবে, বিপরীত আয় অর্থাৎ বিক্রয় থেকে যেমন বাদ যায়, আমাদের কি আছে? বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা। তাহলে বিপরীত আয়টা ডেবিট হবে, বিপরীত ব্যয়গুলো ক্রেডিট হবে। এরপর আসে আমরা সকল ধরনের সঞ্চিতিগুলো কি হবে? ক্রেডিট হবে। সকল সঞ্চিতি ক্রেডিট, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি হবে? ক্রেডিট হবে। তারপর সাধারণ সঞ্চিতিটাও ক্রেডিট হবে, সাধারণ সঞ্চিতি ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, সাধারণ সঞ্চিতি ক্রেডিট। তবে পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট হবে, পাওনাদারের বাট্টা সঞ্চিতিটা ডেবিট হবে। তাহলে এই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একদম বেসিক, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, ব্যয়, বিপরীত আয়, পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এগুলো হচ্ছে ডেবিট। আর ক্রেডিট দিয়ে কি থাকবে? চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, আয়, প্রতি বা বিপরীত ব্যয়, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, এই এন্ট্রিগুলো কিসে থাকবে? ক্রেডিট দিকে থাকবে। এরপর দেখো
একটা ঝামেলার এন্ট্রি আছে, সেটা হচ্ছে কি সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়, তো সমন্বিত ক্রয় থাকলে কি করতে হবে? সমন্বিত ক্রয় থাকলে আমরা জানি কিছু কিছু এন্ট্রি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না কি কি? সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্যের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তারপর হচ্ছে প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি দায়। তারপর হচ্ছে অব্যবহৃত মণিহারি, অব্যবহৃত মণিহারি, এগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। তো যখন প্রশ্নে আমাদের কি দেওয়া থাকবে? সমন্বিত ক্রয় দেওয়া থাকবে, তখন একটু চেঞ্জ হবে কাজ। তখন চেঞ্জ বলতে কি, তখন আমরা জানি সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত নেই, শুধুমাত্র এটা সমাপনী মজুত পণ্যের বেলায় রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হয়। তো যখন প্রশ্নে সমন্বিত ক্রয় থাকবে তখন এটা উল্টা হয়ে যাবে, তখন আমাদের রেওয়া মিলে সমাপনী মজুত পণ্য ডেবিট দিকে বসবে, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্যটা বসবে না। তো এটা গেল একটা বিষয়। আর কি কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না সেটাও তো বললাম, সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক চলতি সম্পদ, প্রারম্ভিক চলতি দায়, অব্যবহৃত মণিহারি, এই এন্ট্রিগুলো আমাদের কি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এখন আসো, অনেক সময় প্রশ্নে দেখা যায় যে ক নাম্বারে বললো সমন্বিত ক্রয় কি, সমন্বিত ক্রয়ের পরিমাণ কত? সমন্বিত ক্রয়টা আমরা বের করবো কিভাবে? সমন্বিত ক্রয় বের করতে হলে আগে ক্রয়টা লিখতে হবে, ক্রয়ের সাথে যদি ফেরত থাকে, বাট্টা থাকে, সেই কাজগুলো করে ফেলবা। ক্রয় যোগ প্রারম্ভিক মজুত, ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত পণ্যটা যোগ করবা, বিয়োগ সমাপনী মজুত। অর্থাৎ ক্রয়ের সাথে প্রারম্ভিক মজুত যোগ হবে, সমাপনী মজুত বিয়োগ হবে, যোগ বিয়োগ করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি সমন্বিত ক্রয়। আচ্ছা, এরপর আরো অনেক প্রশ্ন থাকে, যেমন আচ্ছা খ নাম্বারে থাকতে পারে, খ নাম্বারে বিশেষ করে চলতি সম্পদের পরিমাণ, চলতি দায়ের পরিমাণ, এগুলো তো আমাদের চার্ট অনুযায়ী পাওয়া যাবে। এখন যদি প্রশ্নে বলা হয় যে প্রত্যক্ষ খরচের পরিমাণ কত, ধরো ক নম্বরে একটা প্রশ্ন আসলো কি প্রত্যক্ষ খরচের পরিমাণ কত? প্রত্যক্ষ খরচ। এখন যদি আমাদেরকে প্রত্যক্ষ খরচের পরিমাণটা বের করতে বলা হয়, প্রত্যক্ষ খরচ বলতে কি বোঝায়? যে খরচগুলো আমাদের সরাসরি ক্রয়ের সাথে রিলেটেড। তাহলে ক্রয়ের সাথে রিলেটেড আমাদের কি আছে? এক কথায় আমাদের এই যে বিক্রিত পণ্যের মধ্যে যে এন্ট্রিগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ খরচ। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি আসে? ক্রয় প্লাস এর আনুষঙ্গিক সকল খরচ, আনুষঙ্গিক সকল খরচ। তো ক্রয়ের সাথে কি কি থাকতে পারে? আমরা পণ্য ক্রয় করে আনলে আমাদের এটার পরিবহন ব্যয় লাগবে, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া লাগতে পারে, মজুরি, দস্তুরি, এই যাবতীয় যে খরচগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের কি ক্রয় সংক্রান্ত খরচ। এবং ক্রয় সংক্রান্ত খরচগুলো হচ্ছে আমাদের কি প্রত্যক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচ কোনগুলো? আরেকটা প্রশ্ন থাকে আমাদের, পরোক্ষ খরচ। তাহলে পরোক্ষ খরচ কোনগুলো? পরোক্ষ খরচ, পরোক্ষ খরচ হচ্ছে যে আমাদের বিক্রয়ের সাথে যত ধরনের খরচ রিলেটেড এবং প্রশাসনিক বা অফিসের যত ধরনের খরচ সবগুলো হচ্ছে আমাদের কি পরোক্ষ ব্যয়। তা আমরা যখন আর্থিক বিবরণী করতে যাই তখন খরচটাকে মানে পরিচালন ব্যয়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত খরচ, আর একটা হচ্ছে যে কি অফিস বা প্রশাসনিক খরচ। বিক্রয় সংক্রান্ত এবং অফিসিয়াল যত ধরনের খরচ আছে সবগুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। অর্থাৎ আমাদের বিক্রয় কর্মীর বেতন, তারপর হচ্ছে যে বিজ্ঞাপন ব্যয়, তারপর অনাদায়ী পাওনা, ডাক ও তার বিল, যত ধরনের যাবতীয় খরচ আছে সবগুলো হচ্ছে যে পরোক্ষ ব্যয়। এই হচ্ছে আমাদের মোটামুটি রেওয়া মিলের খুঁটিনাটি। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমাদের রেওয়া মিলে কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা তো শেয়ার করে দিবে, তাহলে তোমাদের বন্ধুরাও দেখতে পাবে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।